আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সংকট সমাধানে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যারা সংস্কার তালিম দিচ্ছে গত 17 বছর তাদের কাউকেই রাস্তায় দেখা যায়নি। শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি 31 দফার দাবি দিয়েছিল। কায়েস রাহাতের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠক ও স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানবিক করিডোর নিয়ে অন্ধকারে আছে দেশের মানুষ। একই সঙ্গে এই করিডোর দিয়ে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে, তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? অন্য এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বারবার নির্বাচন চাওয়া হলেও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের স্বার্থ বাদ দিয়ে গেল 16 বছর ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করেছে শেখ হাসিনা। ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে। এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি। এ সময় জাতীয় স্বার্থে বিএনপির কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। দেড় যুগ পর কাল নিজ বাড়ি চট্টগ্রামে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এটি তার চট্টগ্রাম সফর। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া স্থানীয় বন্দর পরিদর্শন ও বন্দরের অভ্যন্তরে NCT5 প্রাঙ্গণে একটি সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনূস। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে অনেক বিষয়ে একমত হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার সম্ভব সেটুকু করেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। সকালে জাতীয় সংসদের LT হলে CPBর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান আলী রিয়াজ। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র, কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও আমরা অনেক বিষয়ে একমত হতে পারবো এবং অগ্রসর হতে পারবো। কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিলের জন্য তার 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয় বলে জানান জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি শেষে আবারও এই দিনে ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে নিরপরাধ অনেককে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এমন হয়রানির পথ বেছে নিচ্ছেন অনেকে। এ নিয়ে খোদ উপদেষ্টা ছাড়াও উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। অবশ্য পুলিশ বলছে মামলার তদন্তে কারো সম্পৃক্ততা ছাড়া নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গুলশানে ব্যবসা করেন তৌহিদুল আবুল কালাম। ১৪০ নম্বর রোডে একটি ফ্ল্যাট কেনেন প্রতিষ্ঠানের জন্য। ফ্ল্যাটের পুরো টাকা পরিশোধ করলেও বিক্রেতার সঙ্গে এ নিয়ে তৈরি হয় জটিলতা। জুলাই আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলায় আসামি করা হয় তাকে, অথচ সে সময় দেশেই ছিলেন না তিনি। যখন পুলিশ আমার এখানে আমাকে গ্রেপ্তার করতে আসছে, আমি তখন তাদেরকে ডকুমেন্ট দেখাইছি যে আমি তো এই দেশে ছিলাম না। এত কিছু দেখানোর পরও তারা কোনো কথা শুনে নাই। ফ্ল্যাট দিয়ে যে মামলা, সে তার লোকজন নিয়ে নিচে বসে আছে এবং তারাই আমাকে এটাকে গ্রেপ্তার করাচ্ছে। আমি থাকি গুলশান আর মামলা হলো যাত্রাবাড়ি। আমি নিজেই পুরো ব্যাপারটাতে সত্যিকার অর্থে খুব অবাক হয়ে গেছে যে এই দেশে কি এইভাবেও পসিবল, আর আন্দোলনের কি এটাই ফসল। অসংখ্য মানুষের এমন হয়রানির শিকার হওয়ার তথ্য রয়েছে সরকারের কাছেও। কিছুদিন আগেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ আইন উপদেষ্টা। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের মামলায় নিরপরাধ ব্যক্তিদের গণহারে আসামি করা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ব্লাস্ট। কেউ কেউ মামলা করার সময় অন্য কেউ তাদেরকে সহযোগিতা করেছে, হয়তো সেভাবে এখানে বিভিন্ন নাম ঢুকে গেছে যেগুলো থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলো তো এখন সামহাও সুরাহ করতে হবে। এইভাবে চললে মানে মামলার শেষ পরিণতি কি হবে বোঝা যাচ্ছে। এই বিচার প্রক্রিয়াগুলো এত সহজ না যে ৫-১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় তো লাগবে, সাক্ষী আনতে হবে, তদন্ত সম্পন্ন করতে হবে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। সো পুরো জিনিসটার একটা কাইন্ড অফ রোড ম্যাপ দরকার যে বিচার প্রক্রিয়া নিয়ে কি হবে। পুলিশ বলছে ঘটনায় সম্পৃক্ততা না পাওয়া গেলে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা চেষ্টা করছি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ঘটনাগুলোর সত্যতা যাচাই বাছাই করে বিজ্ঞ আদালতে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করা। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময়ে অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেফতার করার বিষয় এখানে ঘটবে না। জুলাই আগস্টের ঘটনায় মামলা নেওয়ার ক্ষেত্রে থানাগুলোকে আরও সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী সহ সব পক্ষের। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। রমনা বজমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় সাজা কমিয়ে 2 জনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বাদ পড়েছেন মুফতি হান্নান সহ মারা যাওয়া 3 আসামি। এ রায়ে অসন্তুষ্ট আসামি ও রাষ্ট্রপক্ষ। পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই দণ্ড কমানোর অভিযোগ করেছে আসামি পক্ষ। তবে রাষ্ট্রপক্ষ বলছে শুধু মানুষ নয়, তারা চেতনাকেও হত্যা করেছে। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারায় 10 জন, আহত হন অনেকে। এই ঘটনার মামলায় 2014 সালে 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের আপিলের পর পেরিয়ে যায় 11 বছর। অবশেষে চাঞ্চল্যকর এ মামলার আপিলের রায় ঘোষণা করলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে
এবং 50,000 টাকা জরিমানা করেছে। রাষ্ট্রপক্ষ মনে করে রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মুক্ত চিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। সাজা কমালেও রায়কে সঠিক মনে করছে না আসামি পক্ষ। 467 বার সময় নেওয়ার পর এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। ঘোষিত সাজার চেয়ে বেশি সময় ধরে কারাভোগ করা আসামিদের এখন মুক্তি পেতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা। রায়ের আগে যেই টাইমটা ওনারা জেলে ছিল, হাজতে ছিল, ওইটাও কাউন্ট হবে এবং ওইটা কাউন্ট হয়ে যদি দেখা যায় যে 10 বছর হয়ে গেছে, তাহলে দেন দে উইল বি রিলিজড ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন বিচারক। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে মিরপুর মডেল থানার মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আন্দোলন চলাকালে গণভবনে বসে হত্যাকাণ্ডের নীল নকশা আঁকায় অংশ নিয়েছিলেন মমতাজ। এ সময় এজলাসে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন বিচারক। এবার টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ধার করে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নেওয়া হবে বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও কর আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভার শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানান অর্থ উপদেষ্টা। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়, আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। গতবারের তুলনায় রাজস্ব আদায় 2% বেশি হয়েছে বলে জানান তিনি। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। নতুন অর্থ বছরের বাজেট অত্যন্ত বাস্তব ভিত্তিক হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ধার করে কোনো বড় মেগা প্রকল্প নেওয়া হবে না। বড় বড় মেগা প্রজেক্ট ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবে। আমি তো নেগোশিয়েট করছি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এলএনজি আমদানি ও বর্ষা মৌসুমে নদীর তীরে ভাঙন রোধে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়। বিলাল হোসেন, RTV, ঢাকা। প্রতি বছরই যেন জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হয় এমন দাবি জানিয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংস্থা এসএমই ফাউন্ডেশন। রাজধানীর ERF মিলনায়তনে আয়োজিত আলোচনায় এসএমই উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা 6 কোটি টাকা করারও প্রস্তাব তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 1,18,00,000-এর মতো, কাজ করছে 3,07,00,000 শ্রমিক। অর্থনীতির 28% নিয়ন্ত্রণ করলেও আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অবদান আরও বেশি। অর্থনীতি রিপোর্টারদের সংগঠন ERF মিলনায়তনে বাজেট আলোচনায়ও উঠে আসে এসএমই খাতের গুরুত্বের কথা। প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনকে 2 দফায় মোট 500 কোটি টাকা দেওয়া হয়েছে। এই সরকার তার জাতীয় বাজেটে আপনার এসএমইর উন্নয়নের জন্য বড় রকমের বরাদ্দ দিচ্ছে। এসএমই উদ্যোক্তারা সহায়তা পেলে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাবে বলে আশা এসএমই ফাউন্ডেশনের শীর্ষ কর্তাদের। এই বাজেটের জন্য এসএমই ফাউন্ডেশনকে অন্তর্ভুক্ত করা হবে। আমাদেরকে 20 কোটি টাকাই দিক কিংবা 10 কোটি টাকাই দেব, কিন্তু আমি জানবো
যে এই 25-26 অর্থবর্ষরে যে বাজেট জাতীয় সংসদে পাস হবে সেখানে আমার 20 কোটি টাকা আছে। একটা প্রেফারেন্সিয়াল ট্যাক্স রেজিম চাচ্ছি এসএমইদের জন্য। ওনাদের স্বার্থ রক্ষা হলে আমাদের কি কি সুবিধা হবে? এক হচ্ছে আমাদের এই দেশীয় শিল্পের বিকাশ হবে, এবং দেশীয় শিল্পের বিকাশ হলে এখানে অনেক বেশি কর্মসংস্থান হবে আমাদের দেশের লোকদের জন্য। উদ্যোক্তাদের দাবি দেশেই উন্নত মানের পণ্য উৎপাদন হচ্ছে। অল টয়েজ আর মোস্টলি কপিড। চায়নাও এইভাবে উঠছে। এখন আমাদের একটা সক্ষমতা আসছে যে আমরা ডিজাইন করতে পারবো। এই যে এলডিসি গ্রাজুয়েশন যখন হবে তখন আমাদের বিদেশি এফডিআই যদি আসে এবং তারা যদি দেখে যে তাদের পণ্য এখানে নকল করে আমরা বানাচ্ছি, আমরা কিন্তু বানাতে পারবো না। এইখানে ইনোভেশন দরকার, এখানে রিসার্চ দরকার। এসএমই প্রতিষ্ঠানে 2% প্রতিবন্ধী নিয়োগ দিলে কর রেয়াত, কৃষিপণ্য আমদানিতে আগাম কর বাতিল সহ ভ্যাট 10% করার দাবিও জানান বক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 127 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 10 ব্যাংক হিসেবে 278 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে বরিশালের সাবেক এমপি রুবিনা আক্তার মীরার নামেও মামলা হয়েছে। এছাড়া শান্তা মরিয়ম ও নর্দার্ন ইউনিভার্সিটির দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। কয়েকশো কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্পের বিরুদ্ধে। এবার অবৈধ সম্পদ অর্জন ও কয়েকটি ব্যাংক হিসেবে 127 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মাতারবাড়ি আল্ট্রা পাওয়ার প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 29 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 94টি হিসাবে সন্দেহজনকভাবে 127 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 1 কোটি 57 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 10 ব্যাংক হিসাবে 278 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধে বরিশালের সাবেক এমপি রুবিনা আক্তার মীরার নামে মামলা করেছে দুদক। সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সংসদ সদস্য, নিজ নামেও 10টি ব্যাংক হিসাবে 278 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। উক্ত 10টি ব্যাংকে লেনদেনকৃত টাকার কোনো বৈধ উৎস তিনি অনুসন্ধানকালে জানাতে পারেননি। দুদকের অনুসন্ধানে শান্তা মরিয়ম ইউনিভার্সিটির বিরুদ্ধে রাজস্ব ফাঁকি এবং বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে ফাউন্ডেশনে 102 কোটি টাকা হস্তান্তরের অভিযোগ প্রমাণ হয়েছে। উক্ত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের 343 কোটি 60 লক্ষ টাকারও বেশি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ ও তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ মাত্র 21 দিনেই শেষ হয়েছে। এই মামলার রায় দেয়া হবে 17 মে শনিবার। দুপুরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এর আগে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান দুপক্ষের বক্তব্য শোনেন। এর আগে সব আসামিকে কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে 29 জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনান স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট এহসানুল হক সামাজি। তিনি সব সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে হিটু শেখকে ফাঁসি এবং অন্য আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। আসামি পক্ষের আইনজীবী সোহেল আহমেদ আদালতকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষ কোনো সাক্ষী আদালতে উপস্থাপন করতে পারেননি। মামলার অসঙ্গতি তুলে ধরে আসামিদের খালাস দাবি করেন তিনি। সর্বোচ্চ শাস্তি হওয়া আইনত কাজ, কারণ যে পৈশাচিক, যে অমানবিক, যে ঘৃণ্য অপরাধ তিনি করেছেন এবং যারা এই অপরাধের সাথে বিভিন্ন কর্মের সাথে যারা যুক্ত ছিলেন, জাতিরা অপরাধমূলক কর্মকাণ্ড, অন্যান্য আসামিরা, সুতরাং এই মামলার দায় কেউ এড়াতে পারেন না। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশে। বাংলাদেশে বজ্রপাতের মৃত্যু ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় আশঙ্কাজনক হারে বেশি।
বজ্রপাতের 1-1.5 ঘন্টা আগে পূর্বাভাস দিলেও জনগণের কাছে সঠিক সময় পৌঁছায় না বলেই মৃত্যু হার কমানো যাচ্ছে না। দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এক আলোচনায় এসব কথা বলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক সময়ে ব্যবহৃত বজ্রপাত পূর্বাভাস ব্যবস্থা ও এর প্রচারে সুফল 2 প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা রাইমসের সহযোগিতায় এই আলোচনার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বজ্রপাতের পূর্বাভাস ঘণ্টাখানেক আগে দেওয়া যায়, তবে সেই তথ্য জনগণের দোরগোড়ায় সঠিক সময়ে পৌঁছানো চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত 10টা থেকে তাদের এই অনশন কর্মসূচি শুরু হয়। রাত 9টার পর প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আমরণ অনশনে যাওয়ার এই ঘোষণা দেন তারা। সকালে অনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, আর কোনো সমঝোতা নয়, দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এই ধরনের ফ্যাসিস্ট, অযোগ্য, অনুপযুক্ত ভিসিকে এক্ষুনি প্রত্যাহার করতে, এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন। এখন থেকে ছাত্রদের সাথে বাই টার্নস আমাদের শিক্ষকরা সবসময় থাকবে। এদিকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা 7ম দিনে কর্মবিরতি অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সকাল থেকে একাডেমিক ভবনে না গিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। 5 দফা দাবিতে গত 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করে কুয়েট শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী 37 শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে তারা এই কর্মসূচি পালন করে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।